চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা সন্ধ্যাবেলার যদি লাইভটি দেখে থাকো তাহলে দেখেছো যে আমি তোমাদের সাথে একটি মডেল ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, যেখানে একজন ক্যান্ডিডেটকে কী কী প্রশ্ন করা হয়েছিল আর সেই প্রশ্নগুলোর উত্তর কী কী হবে, সমস্ত উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেরকমই আরও একটি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি। এবং আমি তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে যে তোমরা যারা আগামী দিনগুলোতে স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক গ্রুপ ডি পদে ইন্টারভিউ দেবে, তোমাদের প্রত্যেকের ইন্টারভিউয়ের প্রস্তুতির ক্ষেত্রে এই যে প্রশ্ন উত্তরগুলো, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্ন উত্তর তোমাদের রেডি করতে হবে। তো দেখো, মক ইন্টারভিউ বা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স 2, এবং এটা হলো মধুমিতা পালের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, যার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে এবং শিক্ষাগত যোগ্যতা বোটানি। তো সায়েন্স স্ট্রিম থেকে রয়েছে। তোমরা অনেকেই এটা জানতে চাও যে আমি তো বোটানি থেকে রয়েছি বা জুওলজি থেকে রয়েছি বা ম্যাথ থেকে রয়েছি, তাহলে আমাকে কী ধরনের প্রশ্ন করা হবে। প্রত্যেকটা বিষয় নিয়েই হচ্ছে এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, প্রত্যেকটা জেলা নিয়ে, প্রত্যেকটা টপিক নিয়ে, ইন্টারভিউ প্রত্যেকটা টপিক নিয়ে ভিডিও পেয়ে যাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই তোমাদের মতামত, সুস্থ ও সুচিন্তিত মতামত তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে। দেখো, প্রথমেই যে কোশ্চেনটা প্রত্যেককেই রেডি করতে হবে সেটা হলো যে নিজের সম্পর্কে কিছু বলুন। তো এই যে প্রশ্নের উত্তর, এখানে এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে ইন্টারভিউয়াররা যে বিষয়টি জানতে চান সেটা হলো যে তোমার কথা বলার ধরন, আত্মবিশ্বাস, তুমি নিজেকে কতটা গুছিয়ে উপস্থাপন করতে পারো সেটা যাচাই করা হয় এই প্রশ্নটির মধ্য দিয়ে। তো এটি হলো একটি ব্যক্তিগত প্রশ্ন, এবং এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমার নাম, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ঠিকানা এবং জীবনের কোনো বিশেষ অর্জন অথবা শখের কথা সংক্ষেপে গুছিয়ে বলতে হবে। নেক্সট, এই যে মধুমিতা যে নাম ক্যান্ডিডেটের, তো সেটা জিজ্ঞেস করা হয়েছিল মধুমিতা নামের অর্থ কী। তো মধুমিতা নামের অর্থ হলো যার সাথে বন্ধুত্বের সম্পর্ক মধুর বা মিষ্ট। এটি একটি মার্জিত নাম যা মূলত বন্ধুত্বপূর্ণ এবং অমায়িক ব্যক্তিত্বকে নির্দেশ করে। তো তোমাদের প্রত্যেকের হচ্ছে কি জানতে হবে, নিজের নামের অর্থ। যদি কোনো বিশেষ অর্থ থাকে তাহলে সেটা অবশ্যই তোমাদের জানতে হবে। পাশাপাশি তোমাদের নামের সাথে মিল রয়েছে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের, তাহলে তার সম্পর্কেও গুরুত্বপূর্ণ 4 লাইন তোমাদের অবশ্যই জানতে হবে। তিনি কোন জগৎ থেকে রয়েছেন বা কোন ফিল্ড থেকে রয়েছেন, তিনি কেন বিখ্যাত, তিনি কোথাকার মানুষ, এই সমস্ত বিষয়গুলো, তার কোনো কন্ট্রিবিউশন, সেটা। আপনার বাড়ি কোথায়, পরের প্রশ্ন ছিল। তো যেহেতু ক্যান্ডিডেটের বাড়ি ছিল দক্ষিণ দিনাজপুর, তো সে সেই হিসেবে উত্তর দিয়েছে আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমায়। আর তোমাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা নিজের নাম, জেলার নাম, ব্লক বলবে। এটি উত্তরবঙ্গের একটি ঐতিহাসিক জেলা যা কৃষি ও প্রাচীন নিদর্শনের জন্য পরিচিত। পরের প্রশ্ন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল বানগড় কেন বিখ্যাত, মহিপাল দিঘি কখনো গিয়েছেন। তো বানগড় হলো একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান যেখানে মৌর্য, গুপ্ত ও পাল যুগের ধ্বংসাবশেষ পাওয়া যায়। বানগড় হলো একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান যেখানে মৌর্য, গুপ্ত ও পাল যুগের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। মহিপাল দিঘি হলো পাল বংশের রাজা মহিপালের খনন করা একটি বিশাল ঐতিহাসিক দিঘি, যা বর্তমানে একটি অন্যতম পর্যটন কেন্দ্র। নেক্সট প্রশ্নটা দেখো, এটা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়েছে। যেহেতু ক্যান্ডিডেট ছিল বোটানি থেকে, তো স্বাভাবিকভাবেই তাকে ট্রি হার্ব এবং সার্ভের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করা হয়েছে। তো ট্রি বা বৃক্ষ হলো বড় ও শক্ত কাণ্ডযুক্ত। সার্ভ বা গুল্ম হলো মাঝারি ঝোপঝাড় জাতীয় গাছ, আর হার্ব বা বিরুৎ হলো নরম কাণ্ডযুক্ত ছোট গাছ হলো এই হার্ব বা বিরুৎ। বৃক্ষ অনেক বছর বাঁচে, গুল্ম কয়েক বছর বাঁচে, আর বিরুৎ সাধারণত 1 বর্ষজীবী হয়। নেক্সট, সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ নিয়ে একটি বিল বিধানসভায় পাশ হয়েছিল। তো এই বিল সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ, এই বিলটি হলো পশ্চিমবঙ্গ
বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল, যার মাধ্যমে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট। এই বিলটি হলো পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল, যার মাধ্যমে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বিদ্যালয়ের আচার্য বা চ্যান্সেলর করার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রশাসনিক জটিলতা কমিয়ে শিক্ষা ব্যবস্থায় কাজের গতি বাড়াতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। নেক্সট কী ছিল দেখো প্রশ্ন। নেক্সট প্রশ্ন ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কী। তো এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প। একটি জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প, যার মাধ্যমে পরিবারের প্রধান মহিলাকে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়ন হলো এই প্রকল্পের মূল লক্ষ্য, যেখানে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আর্থিক সুবিধা পান। সাধারণ শ্রেণী ও ওবিসি ক্যাটাগরি হলে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি হলে 1700 টাকা মাসিক অনুদান পেয়ে থাকেন। নেক্সট এই প্রশ্নটা দেখো, এই মুহূর্তের জন্য একটা পাস্ট, তো কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল, উত্তরটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন, বলুন তো রাষ্ট্রপতি সম্পর্কে সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে, রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়। তো এই প্রশ্নটা বোটানির স্টুডেন্টকে করা হয়েছিল, এই প্রশ্নটা বোটানির স্টুডেন্টকে করা হয়েছিল। যারা তোমরা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন করেছো তাদের জন্য এই ধরনের প্রশ্নগুলো ভীষণ কমন জিজ্ঞেস করা হতেই পারে। তো ভারতীয় সংবিধানে 52 নম্বর ধারায় রাষ্ট্রপতি পদের উল্লেখ আছে এবং 54 ও 55 ধারায় তার নির্বাচন পদ্ধতির বিষয়ে বলা আছে। রাষ্ট্রপতি একটি নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ দ্বারা পরোক্ষভাবে এক হস্তান্তরযোগ্য ভোটের দ্বারা নির্বাচিত হন। পরিবার সামলে কিভাবে কাজ করবেন, অর্থাৎ ক্যান্ডিডেট যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তাকে এই প্রশ্নটি করা হয়েছিল যে পরিবার সামলে আপনি কিভাবে ক্লার্কের কাজ করবেন বা গ্রুপ ডির কাজ করবেন। তো আমি মনে করি যে সময়ের সঠিক পরিকল্পনা এবং পরিবারের সদস্যদের সহযোগিতা থাকলে কাজ ও পরিবার উভয়ই সুচারুভাবে সামলানো সম্ভব। দায়িত্ববোধ এবং ধৈর্যের সাথে কাজ করলে পেশাগত জীবনে সাফল্য অর্জন করা সহজ হয়। পরের প্রশ্ন ছিল বর্তমানে দুটি দেশের যুদ্ধ চলছে, দেশ দুটোর নাম কি এবং তাদের রাষ্ট্রপতিকে। দেখো এই মুহূর্তেও যুদ্ধ চলছে, এই মুহূর্তে যেমন আমরা যদি দেখি, যদিও সেটা এখন পুরোপুরি যুদ্ধ চলছে না কিন্তু সংঘাত তো রয়েছে এখনও। সেটা হলো ইসরায়েল, ইরান এবং আমেরিকার সংঘাত। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে এখানে মেনলি বলা হয়েছিল বা জিজ্ঞেস করা হয়েছিল। তো বর্তমানে দুটি দেশ যুদ্ধ চলছে, এই প্রশ্নটার তখনকার দিক থেকে যদি দেখা যায় তাহলে উত্তর হলো রাশিয়া এবং ইউক্রেন, এবং রাষ্ট্রপতির নাম জিজ্ঞেস করা হয়েছে। তো রাশিয়ার রাষ্ট্রপতি হচ্ছেন কে বর্তমানেও, ভ্লাদিমির পুতিন, এবং ইউক্রেনের রাষ্ট্রপতি হলেন ভলোদিমির জেলেনস্কি। হ্যাঁ, ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কি। তো এই যে বর্তমানে আমাদের যে হট টপিক সেটা হলো আমেরিকা, ইসরায়েল, ইরান, এদের যুদ্ধ সম্পর্কে সচেতন ধারণা রাখা, হরমুজ প্রণালী সম্পর্কে ধারণা রাখা। আচ্ছা, এই যে ইরানের যুদ্ধ বা ইরানে এই যে সংঘাত চলছে, এই সংঘাতের ফলে আমাদের অর্থনীতি কীভাবে প্রভাবিত হচ্ছে, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা ক্লার্কের ইন্টারভিউতে অনেককেই জিজ্ঞেস করা হলেও হতে পারে। তাই এই যুদ্ধের যে ফলাফল বা প্রভাব আমাদের দেশের উপর, সেটা হচ্ছে তোমাদের একটু জানতে হবে। নেক্সট যে একটা কোশ্চেন ছিল যে হিলি বর্ডারের নাম শুনেছেন, কেন এই জায়গাটি বিখ্যাত। তো হিলি বর্ডার দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত, ভারত ও বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত ও স্থলবন্দর। এই সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে বৈদেশিক বাণিজ্য হয় এবং 1971 সালের মুক্তিযুদ্ধে এই অঞ্চলের বিশেষ ঐতিহাসিক গুরুত্ব ছিল। নেক্সট, আপনার জেলা থেকে একজন মন্ত্রী আছেন, তার নাম জানেন, তিনি কোন দপ্তরের মন্ত্রী। তো দক্ষিণ 24 পরগনা যেহেতু ছিল ক্যান্ডিডেটের বাড়ি, তো উত্তরটা কী হবে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির বিধায়ক শ্রী সত্যজিৎ বর্মন বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। দেখো এই টপিকটা পাস টপিক, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শুধু শেয়ার করছি। তোমরা অবশ্যই এই ধরনের বিষয়গুলো ইন্টারভিউ প্রস্তুতির জন্য পড়াশোনা করবে। এছাড়া বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দক্ষিণ দিনাজপুর জেলায় কতগুলি ব্লক ও পৌরসভা রয়েছে? দক্ষিণ দিনাজপুর জেলায় 8টি ব্লক, 2টি পৌরসভা যথা বালুরঘাট ও গঙ্গারামপুর রয়েছে। এবং 8টি যে ব্লক, সেই 8টি ব্লক কি? বালুরঘাট, হিলি, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর, কুশমন্ডি, বংশীহারি ও হরিরামপুর। নেক্সট, দক্ষিণ দিনাজপুর জেলা কবে দিনাজপুর জেলা কবে ভাগ হয়? তো এই জেলাটি ভাগ হয়েছিল 1992 সালে 1 এপ্রিল। পশ্চিম দিনাজপুর ছিল আগে নাম, এবং ভাগ হয়ে দুটো জেলা হয়, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর। সাল ও তারিখটি মনে রাখবে, 1992 সালে 1 এপ্রিল। প্রশাসনিক কাজের সুবিধা, জনগণের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে, দ্রুত পৌঁছে দিতে এই বিভাজন করা হয়েছিল। তো এই হলো তোমাদের সঙ্গে আমি সন্ধ্যাবেলা এবং এই মুহূর্তে দুটো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এবং এভাবেই তোমাদের সাথে আমি পরবর্তীতে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব ভিডিও আকারে অথবা লাইভ আকারে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে, যাতে তোমরা হচ্ছে ফ্রি ক্লাসের যে লাভ সেটা উঠাতে পারো, ফ্রি ক্লাসগুলো যাতে তোমরা পেয়ে যাও। সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের মতামত জানাতে তোমরা ভুলবে না, জানাবে অবশ্যই মতামত, যে তোমাদের কার কী বিষয়ে জানার রয়েছে, কোন বিষয় সম্বন্ধে তোমাদের টপিক চাই বা কন্টেন্ট চাই, কোন টপিক। এবং এছাড়াও হলো তোমাদের মতামত তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। পাশাপাশি তোমরা যারা পেইড ক্লাসে ভর্তি হতে চাও, দেখো এখানে ডিটেল বিষয়টা বলে দেওয়া রয়েছে, যে ইন্টারভিউতে নিজের জায়গা নিশ্চিত করতে হলে আজই ক্লাসে অ্যাড হতে হবে, এবং লাইভ ক্লাস হয় গুগল মিটের মাধ্যমে। প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং থাকে, স্টাডি মেটেরিয়াল হিসেবে পিডিএফ নোটস দেওয়া হয়। প্রত্যেকটা ক্যান্ডিডেটের হচ্ছে ব্যক্তিগত ইন্টারভিউ নেওয়া হবে, মক ইন্টারভিউ, দুটো করে ইন্টারভিউ নেওয়া হবে যখন তোমাদের অ্যাকচুয়াল এসএসসি দ্বারা অ্যাকচুয়াল ইন্টারভিউ শিডিউল প্রকাশিত হবে তখন। আচ্ছা, এবং এই মুহূর্তেও ক্লাসে প্রশ্ন উত্তরের মাধ্যমে ক্লাসগুলো রান করে। প্রত্যেকদিন ক্যান্ডিডেটদের প্রশ্ন করা হয়, ক্যান্ডিডেটরা এক এক করে প্রশ্ন করা হয়, তারা উত্তর দেয় এবং সেটা ভিডিও আকারে। সেখানে তাদের জড়তা যেটা থাকে সেটা কেটে যায়। গ্রুপ ডিসকাশনের ফলে নিঃসন্দেহে প্রত্যেকটা ক্যান্ডিডেট উপকৃত হয়, এবং এখান থেকে আরও অন্যান্য বিষয়গুলোতেও হচ্ছে ক্যান্ডিডেটরা ফুলফিল হয়। তো যারা হচ্ছে 3 মে পর্যন্ত ভর্তি হবে তাদের জন্য এই ফিসটা রয়েছে 400 টাকা। আর যদি হচ্ছে ওয়ান টাইম ফিস, বারবার করে ফিস দেওয়া দরকার নেই। ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা হয়, গুগল মিটে হয়। এখন পর্যন্ত এটা রুটিন রয়েছে মঙ্গলবার ও শুক্রবার 8টা থেকে 9:30। এছাড়া অতিরিক্ত ক্লাস হয়, যেমন আগামীকাল ক্লাস হবে, আগামী পরশুদিন ক্লাস হবে, পরপর দুটো ক্লাস রয়েছে, এক্সট্রা ক্লাস রয়েছে। তো এই নাম্বার হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি ক্লার্ক বা গ্রুপ ডি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ক্লাস করতে হয় অথবা নোটস পেতে হয়, যদি পিডিএফ নোটসগুলো দরকার হয়, শুধুমাত্র পিডিএফ নোটসগুলো দিয়ে হয়ে যাবে, তাহলেও তোমরা আমার সঙ্গে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9641015588 9641015588 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। পাশাপাশি এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স রয়েছে, এগুলোতে কী ধরনের প্রশ্ন তোমাদের করতে মানে করা হবে, জিজ্ঞেস করা হবে ইন্টারভিউতে, তোমরা এখান থেকে খুব স্বচ্ছ একটা ধারণা পাচ্ছ। ফলে কোন কোন বিষয়গুলো তোমরা অবশ্যই পড়বে সেটা খুব সহজে বুঝতে পারছো, এবং সেই হিসেবে নিজেকে তৈরি করতে পারবে। তো যদি ক্লাসে অ্যাড হতে হয় অথবা যদি পিডিএফ নোটসগুলো পেতে হয়, তাহলে তোমরা অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর ফ্রি ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না, মতামত জানাবে যে নেক্সট কোন টপিকের উপরে কোনো কার ভিডিও চাই। আর একটা বিষয় কি, যে রেজাল্ট নিয়ে তোমরা হয়তো চিন্তা করছো যে কবে আদৌ প্রকাশ হবে। তো তোমরা জানোই যে এটা ম্যাক্সিমাম কবে প্রকাশ হবে, সেটা হলো জুলাই মাসে ম্যাক্সিমাম, তার আগেই রেজাল্ট প্রকাশিত হবে। ম্যাক্সিমাম হচ্ছে জুলাই মাসে। আমরা মে মাসের 25 তারিখ থেকে জুন মাসের 10 তারিখ এই সময়টার মধ্যে ধরে চলবো, যে এই সময়টার মধ্যে তোমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট বা স্কোর কার্ড যাই হোক না কেন প্রকাশিত হবে। যদি স্কোর কার্ড প্রকাশিত হয় তাহলে নিঃসন্দেহে রেজাল্ট প্রকাশিত হতে আরও একটু বেশি সময় লাগবে যদি আগে স্কোর কার্ডটা দেওয়া হয়। আর যদি একই সাথেই রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়, তাহলে তার পরবর্তী ধাপ হলো গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউ, এবং ক্লার্কের ক্ষেত্রে টাইপিং, এবং তারপরে টাইপিং শেষ হলে ইন্টারভিউ। এবং তোমরা জানো যে এখানে যে কাট অফ মার্কস, তোমাদের অনেকে চিন্তা আছে যে আদৌ ডাক পাবো কি না। তাহলে সেক্ষেত্রে বলি যে যারা গ্রুপ ডিতে ইউআর ক্যাটাগরি থেকে রয়েছো, যারা 36, 37, 38, 39 পাচ্ছ, তোমরা চোখ বন্ধ করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। যারা এসসি ক্যাটাগরি থেকে রয়েছে, গ্রুপ ডির ক্ষেত্রে 33, 34, 35, 36 অ্যান্ড অনার্স পাচ্ছ, তোমরাও ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। ওবিসি এ বি ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাপার, যে জেনারেলের থেকে 1 নম্বর কম বেশি হলেই তোমরা ইন্টারভিউতে ডাক পাবে। পাশাপাশি এসটি ক্যাটাগরি নিঃসন্দেহে 33-এর এক কম হলেও তোমরা ডাক পাবে। তো সেই হিসেবে পড়াশোনা করো। তোমরা জানবে যে এই যে 5 নাম্বার, এই 5 নাম্বার শুধু চাকরি পাওয়ার জন্য ইম্পর্টেন্ট নয়। এই 5 নাম্বার হলো তোমার সবচেয়ে পছন্দের স্কুল বা তোমার বাড়ির সবচেয়ে কাছের স্কুল পেতে গেলে তোমাকে এই ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। চাকরি তো তুমি পেয়ে যাবে, কিন্তু বাড়ির কতটা কাছে স্কুল পাচ্ছ সেটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট কথা। পাশাপাশি ক্লার্কের ক্ষেত্রেও ঠিক তাই। যারা জেনারেল ক্যাটাগরি থেকে রয়েছো, যারা 56 অ্যান্ড অনওয়ার্ডস পাচ্ছ, 56, 57, 58, 59, 60 পাচ্ছ, তোমরা তো
কোনো অপেক্ষার কোনো আর মানে হয় না। পাশাপাশি যারা এসসি ক্যাটাগরি থেকে রয়েছে, যারা 53 অ্যান্ড অনওয়ার্ডস পাচ্ছ, তোমরাও চোখ বন্ধ করে ইন্টারভিউ প্রস্তুতি নাও। এখন এই যে কাট অফ, এক্স্যাক্ট কাট অফ যেটা এসএসসি দ্বারা হবে বা যখন রেজাল্টটা আসবে, হতে পারে মেবি যে 1 কম বা 2 কম বেশি হবে, সেটা আলাদা কথা। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, যে এরকম একটা সেফ স্কোর থাকার পরেও যদি কোনো ক্যান্ডিডেট বসে আছে, সে কিছু করছে না, তাহলে তার থেকে বোকামি আর কেউ করছে না, তার থেকে বোকামি আর কেউ করছে না। তাই হচ্ছে যে ইন্টারভিউ প্রস্তুতির জন্য কোনো একজন স্যারের কাছে অনলাইন হোক অফলাইন হোক, তোমরা গাইডেন্সে ভর্তি হয়ে যাও। কারণ ইন্টারভিউ যদি সবচেয়ে ভালো দিতে হয়, তাহলে কোনো না কোনো স্যারের কাছ থেকে তোমাদের গাইডেন্স নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। অনলাইনের থেকে অফলাইন নিঃসন্দেহে কোনো না কোনো জায়গা থেকে বেটার, কিন্তু হচ্ছে তুমি যদি অনলাইনে ক্লাস করো, তাহলে তুমি বাড়িতে বসেই ক্লাসটা করতে পারছো, কোথাও যেতে হচ্ছে না, অতিরিক্ত কোনো সময় ব্যয় করতে হচ্ছে না, বাড়ির বাইরেও যাওয়ার প্রয়োজন হচ্ছে না, রোদ ঝড় বৃষ্টি কোথাও যেতে হবে না। আর যদি আমার ক্লাসে ভর্তি হতে হয়, তাহলে তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে ক্লাসের ডিটেলসটা যেমন জানতে পারবে, পাশাপাশি এখান থেকেও তোমরা বিষয়টা আশা করছি দেখতে পাচ্ছ, এখান থেকেও জানতে পারবে। বা যদি প্রয়োজন হয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 9641015588 এই নাম্বারে। ঠিক আছে, পরবর্তীতে অন্য আরও একটা ক্লাসে, ইম্পর্টেন্ট কোনো একটা ক্লাসে ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই কথা হবে। ধন্যবাদ।